আমাদের যদি ওই শক্তি থাকতো, যদি ওই বেল্টে দাঙ্গা করার মতো, এরম দাঙ্গা করার মতো, ভয়াবহ দাঙ্গা করার মতো পরিস্থিতি যদি আমাদের থাকতো, তাহলে আপনারা বলুন তো, আপনাদের দর্শকরা একবার বিচার করে দেখুন, তাহলে হয়তো সেই জায়গাগুলোয় আমরা জিতে যেতাম। মমতা ব্যানার্জি অর্ধ সত্যি কথা বলেছেন, কিন্তু তার সাথে এটাও সত্যি কথা, যতদিন পর্যন্ত ওই জায়গাগুলো আমাদের ছিল, আমাদের শক্তি ছিল, ততদিন পর্যন্ত ওই জায়গাগুলো এরম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেনি। মমতা ব্যানার্জির হাতে পশ্চিমবঙ্গ পড়ে, ওই শামশেরগঞ্জ থেকে ধরে, ধুলিয়ান থেকে ধরে, এই বেলটা মমতা ব্যানার্জির হাতে পড়ে কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক। আপনারা দেখছেন নীতি নির্ণয় আর দুর্নীতি। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় আর দুর্নীতি অনেক পর্ব আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং বিভিন্ন ইস্যুস নিয়ে আমরা আপনাদের সামনে, জ্বলন্ত টপিক নিয়ে আমরা আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসি এবং আমাদের সঙ্গে অতিথিরা থাকেন, তারা তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী, আপনারা প্রত্যেকে জানেন, মুখ্যমন্ত্রী ইমামদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বৈঠক করেছেন। বৈঠক, ইন্টারাকশন, যাই আপনারা বলেন না কেন। এবং সেইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকফ আইন নিয়ে যা চলছে এই রাজ্যে, বিশেষ করে মুর্শিদাবাদ জুড়ে যা চলছে, শামশেরগঞ্জ, আজিমগঞ্জ, যেখানে যেখানে যা যা হয়েছে সবটাই আপনারা দেখেছেন। সেখানে কিন্তু বহু মানুষ ঘর ছাড়া। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন, যে সমস্ত জায়গায় এই অশান্তি হচ্ছে কিংবা এই অশান্তি হয়েছে, সেই সমস্ত জায়গায় কংগ্রেস জিতেছে। কারণ মালদার এমপি কংগ্রেসের, আপনারা প্রত্যেকে জানেন, ঈশা খান চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যা বললেন সেইটা কতটা যুক্তিসঙ্গত। এবং অনেকেই, আপনারা যারা নীতি নির্ণয় না দুর্নীতি দেখেন, তারা লেখেন জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এই রাজ্যে তাদের কোনো মুখপাত্র কিংবা তাদের কোনো স্পোক্সপারসনকে আপনারা কেন আনেন না? তো কংগ্রেসের সত্যি কথা, বিজেপি, তৃণমূল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ম নিয়ে দুটো দলই কিন্তু সামনে এসেছে, তার সঙ্গে যোগ হয়েছে এসএসসি। তাহলে কংগ্রেসের কি স্ট্যান্ড? কংগ্রেস কি চাইছে? কংগ্রেসের কি প্ল্যান? 2026 নির্বাচনে একলা চলরে নাকি জোট বামেদের সঙ্গে আবার? এইসব নিয়েই আমাদের আজকের পর্ব। কংগ্রেসের, রাজ্য কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরিন্দম গোস্বামী আমার বাঁদিকে বসে আছেন। অরিন্দম বাবু, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতি ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আমি অনুষ্ঠান শুরু করলাম যেটা দিয়ে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেন টপিকে আমরা পরে যাব, তার আগে রাজ্যপাল কিন্তু আক্রান্ত, যেখানে যেখানে অশান্তি হয়েছে সেখানে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই মুহূর্তে কনফিডেন্স বিল্ড আপ চলছে, সেখানকার মানুষরা ঘরে ফিরছেন এখন না যাওয়ার জন্য। তাও রাজ্যপাল কিন্তু বলেছেন, নো, আই উইল ভিজিট দ্য এফেক্টেড প্লেসেস। তো আমি এটা দিয়ে শুরু করব, তারপর আমরা অন্যান্য বিষয়ে আসবো। অরিন্দম, দেখুন, একজন সাংবিধানিক প্রধান, একজন প্রশাসনিক প্রধান। এবার এই সাংবিধানিক প্রধান কিন্তু ওইখানে যাননি। যিনি বিধানসভায় ভোটে জিতে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আমাদের নেতা ঈশা খান চৌধুরী, তারা বারবার করে বলেছেন মমতা ব্যানার্জিকে তার যে রাজধর্ম, সেই রাজধর্মের কথা শিখিয়েছেন। যে আপনি আসুন, যেই জায়গাগুলো জ্বলছে, বাংলার যে জায়গাগুলো জ্বলছে, আপনি সেই জায়গায় আসুন, সেই জায়গার মানুষের কথাগুলো শুনুন, কি হয়েছে শুনুন। সেখানে মমতা ব্যানার্জি যাননি। এখন যখন রাজ্যপাল যেতে চাইছেন, আমি জানি না ওনার কি ক্যালকুলেশন, উনি কেন এ করছেন। উনি কি মনে করছেন যে বিজেপির সাম্প্রদায়িকতা আবার রাজ্যপালের মাধ্যমে সেই জায়গাটায় ছড়িয়ে যাবে? আমি জানি না। কিন্তু যদি রাজ্যপাল ওখানটায় গিয়ে থাকেন, আমার মনে হয় উনি ওনার দায়িত্ব উনি যাবেন। হ্যাঁ, ওটাই সম্ভবত উনি 2-1 দিনের মধ্যে যাবেন। হ্যাঁ, উনি যদি যান তাহলে আমার মনে হয় উনি ওনার দায়িত্বটাই পালন করছেন। আর এই একই দায়িত্ব মমতা ব্যানার্জিরও পালন করা উচিত ছিল, উনি করেননি। বেশ, তাহলে সেক্ষেত্রে অরিন্দমবাবু, আপনাদের দলকে মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে যেখানে ঝামেলা হয়েছে, যা যা ভ্যান্ডালিজম হয়েছে, আমরা প্রত্যেকে জানি এই বাংলা মাটি কিন্তু সবার। কংগ্রেসের দায়িত্ব, কংগ্রেসের, সত্যি কথা তো, সেখানে আপনাদের এমপি বলুন। একদমই তাই। দেখুন, মমতা ব্যানার্জি যেটা বলেছে না, মমতা ব্যানার্জি অর্ধ সত্যি কথা বলেছে।
যে জায়গাগুলোকে বলছে যে এই জায়গাগুলো কংগ্রেসের বেল্ট, এই জায়গাগুলো কংগ্রেসের এলাকা, হ্যাঁ কংগ্রেসের এলাকা ছিল তো, কংগ্রেসের এলাকা ছিল বলেই কংগ্রেসের ওখান থেকে এখনো তো এমপি আপনাদের। এমপি আমাদের, আমি সেই কথাটাও বলছি, এমপি ওখানে অবশ্যই আমাদের, কিন্তু আমাদের একজনও বিধায়ক নেই। পশ্চিমবঙ্গ বিধানসভায় জাতীয় কংগ্রেসের একজনও বিধায়ক নেই। আমাদের যদি ওই শক্তি থাকতো, যদি ওই বেল্টে দাঙ্গা করার মতো, এরম দাঙ্গা করার মতো, ভয়াবহ দাঙ্গা করার মতো পরিস্থিতি যদি আমাদের থাকতো, তাহলে আপনারা বলুন তো, আপনাদের দর্শকরা একবার বিচার করে দেখুন, তাহলে হয়তো সেই জায়গাগুলোয় আমরা জিতে যেতাম। মমতা ব্যানার্জি অর্ধ সত্যি কথা বলেছেন, কিন্তু তার সাথে এটাও সত্যি কথা, যতদিন পর্যন্ত ওই জায়গাগুলো আমাদের ছিল, আমাদের শক্তি ছিল, ততদিন পর্যন্ত ওই জায়গাগুলো এরম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেনি। মমতা ব্যানার্জির হাতে পশ্চিমবঙ্গ পড়ে, ওই শামশেরগঞ্জ থেকে ধরে, ধুলিয়ান থেকে ধরে, এই বেলটা মমতা ব্যানার্জির হাতে পড়ে কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখুক। কিন্তু কেন এই ঘটনা কেন ঘটবে? এখানে ঘরছাড়াদেরকে নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, এবং তার সাথে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও ঘরছাড়াদের সাথে গিয়ে কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন, এই জিনিস ঘটবে কেন? একদমই ঘটনা অনভিপ্রেত। কোনো মানুষ তার নিজের ভিটে বাড়ি ছেড়ে চলে যাবে, কোনো মানুষের দোকান ঘর ভাঙচুর হবে, বাড়িতে আগুন লাগবে, লুটপাট হবে, এটা তো কখনোই অভিপ্রেত নয়, এটা সম্পূর্ণভাবে অনভিপ্রেত। কিন্তু যদি রাজনৈতিক মদত থাকে এবং সেই রাজনৈতিক দল দুটোই যদি ক্ষমতাসীন দল হয়, তাহলে এই ঘটনা যেটা ঘটেছে সে ঘটনা ঘটতে পারে। কেন আমি বলছি, দেখুন আপনাদের মনে থাকবে, এই মুর্শিদাবাদ জেলারই বিধায়ক যিনি বলেছিলেন যে এখানে আমরা 70 ওরা 30, আমরা 30কে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে আপনি হুমায়ুন কবিরের আমি দেখুন, হুমায়ুন কবিরের নাম নিতে আমার একটু খারাপই লাগে, মানে বাধে মুখে, অন্য কোনো কারণে আমি ওনার নাম নেইনি এমনটা নয়। আর তার পাশাপাশি আরও একজন যিনি হিন্দুদের মাসিহা হয়ে আসলেন, মিটিং করলেন, মিছিল করলেন, সমস্ত কিছু করলেন, একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো। আর সেই সময় আরেকটি লোক অধীর রঞ্জন চৌধুরী, তিনি গিয়ে সিআরপিএফ ডেকে এনে সেই দাঙ্গার আগুনে জল ঢালার কাজটা করলেন। এই তৃণমূল পেট্রোল ঢাললো, এই বিজেপি পেট্রোল ঢাললো, আর অধীর রঞ্জন চৌধুরী জল ঢালার কাজটা করলেন, ভোটে হেরে গেলেন। কিন্তু তারপরে আজকে দেখুন কি অবস্থা, যখন সেই জায়গাটা জ্বলছে, তখন মুর্শিদাবাদের তৃণমূলের এমপি কোথায়, তখন মুর্শিদাবাদের তৃণমূলের এমএলএরা কোথায়, তারা কেউ নেই। কিন্তু সেই মুর্শিদাবাদের তৃণমূলের এমপি কোথায়, আপনি ইউসুফ পাঠানের কথা বলছেন, এবং 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 সে ছবিও ট্রাইব ট্রি বাংলায় আপনারা দেখেছেন, তাকে চায়ের কাপে চুমুক দিয়ে তিনি ইনস্টাগ্রাম করছেন। তো যাই হোক, ঠিক আছে, দেখুন আমি ওনাকে দোষ দিচ্ছি না, উনি রাজনীতির লোকই নন, উনি ওনার যে প্রাথমিক দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহালই নন। তাকে এনে শুধু জেতার জন্য দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি জিতেছেন, তাকে অভিনন্দন, তৃণমূলকে অভিনন্দন, তৃণমূল হয়তো পরিশ্রম করেছে, তাকে অভিনন্দন। কিন্তু তারপরেও যেই লোকটা নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়, আপনাদের মনে থাকবে যে যখন প্রথম ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আপনার লোকসভা এলাকায় কি কাজ করতে ইচ্ছুক, উনি বলেছিলেন যে আমি একটা স্পোর্টস একাডেমি বানাবো। ওনার নিজস্ব ব্র্যান্ডের স্পোর্টস একাডেমি, এটা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে, আর এটা একটা ব্যবসা ওনাদের। এই ব্র্যান্ডিংয়ের জন্য উনি রীতিমতো পয়সা নেন, আমি এতেও বিরোধিতা করছি না, এটা হতেই পারে, উনি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড চালাবেন, তার পিছনে ইনভেস্ট করবেন, এতে দোষের কিছু নেই। কিন্তু আমি বলছি একজন এমপি হিসেবে তার যে প্রাথমিক দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে না উনি ওয়াকিবহাল, না ওনাকে ওনার দলের পক্ষ থেকে ওয়াকিবহাল করা হয়েছে, জানানো হয়েছে, ওনার দায়িত্ব সম্পর্কে কোনো নলেজ দেওয়া হয়েছে, সেই জন্য আজকে যা হওয়ার তাই হচ্ছে। বেশ, কিন্তু অর্ণববাবু, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মুখ্যমন্ত্রী আরও অনেক কিছু বলেছেন, ইমামদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শান্ত থাকলে জিতবেন, উত্তেজিত হলে হারবেন, রাইট? কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, কংগ্রেস কিভাবে দেখছে, প্রদেশ কংগ্রেস ঠিক যেরকম ভাবে আমাদের অধীর চৌধুরীও যেটা বলেছেন, কিন্তু বড় বার্তা দিয়েছেন 100 বার মমতা ব্যানার্জির এই বার্তাটা অনেকদিন আগে দেওয়া উচিত ছিল, আর এটা ধর্ম বর্ণ নির্বিশেষে দেওয়া উচিত ছিল। দেখুন, আমি পরিষ্কার বলছি, আমাদের বাংলা এই বাংলা নয়, আমাদের মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ নয়। আমাদের, আপনি জানবেন, নদিয়া জেলার পাশেই একটি জেলা, ওই মুর্শিদাবাদের পাশেই নদিয়া জেলা, সেখানে একজন হিন্দু মানুষ, তিনি মুসলিমদের কবরখানার জন্য জায়গা দান করেন। এইটা হচ্ছে আমাদের বাংলা, একদমই তাই। যেখানে এই বাংলা হচ্ছে সেই বাংলা যেখানে একজন মুসলিম পরিবার, সেই পরিবার হিন্দুদের মন্দিরের জন্য জায়গা দান করেন। আমি আপনাকে আরো একটা ইনস্টেন্স বলে দিই, রামনবমী একদম রিসেন্ট গেছে,
এবং সেইখানেও কিন্তু মালদাতেই খুব সম্ভব আমরা যে ছবি আপনারাও দেখেছেন যে সেখানে মিছিলে মিষ্টিমুখ মুসলিমরা পরানো হয়েছে। যারা ছিলেন, সম্প্রদায়ের যারা মানুষজন ছিলেন, তারা জল এবং মিষ্টি বিতরণ করেছেন। জল মিষ্টি এটাই বিতরণ কিন্তু করেছেন। এই বাংলার সব থেকে বড় বিজ্ঞাপন বলবো না, সব থেকে বড় দৃষ্টান্ত, এক্সাম্পল এবং গর্ব করার জিনিস। একদমই তাই, যে এই ফুল তাদের ওপর দেওয়া হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে, জল মিষ্টি বিতরণ করা হয়েছে। আর একই জিনিস আপনাদের ঈদের সময়ও দেখা গেছে, ঈদের সময় হিন্দু মানুষরাও তাই করেছে। এইটা হচ্ছে আসল বাংলা। এই বাংলাকে ভেদাভেদ করার যে রাজনৈতিক চক্রান্তটা তৈরি হয়েছে, কেন আমি রাজনৈতিক চক্রান্ত বলছি, আবারও আগের উদাহরণেই ফিরে যাই। যেই দুটো মানুষ, একজন মুসলমান ধর্মাবলম্বীদের পক্ষে দাঁড়িয়ে অন্যদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বললেন, আরেকজন মানুষ হিন্দুর মাসিহা হয়ে দাঁড়ালেন। সেই হিন্দুর মাসিহা কাকে বলছেন? হিন্দুর মাসিহা আমি ওই আপনাদের ইসের কথাই বলছি। বিরোধী দল নেতার কথা বলছেন? না 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 না, আমি নামটা ভুলে গেলাম, ওই কি ঠাকুর। আচ্ছা যাই হোক বলুন। আমি নামটা বলে, নো প্রবলেম, বলুন। তো ওই মুর্শিদাবাদের কথাই বলছি, যে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে হিন্দুর মাসিহা সাজার চেষ্টা করলেন। আবার কিছুদিন পরেই তারা দুজন একই বিয়েতে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে দাঁত বের করে ছবিও তুললেন। তার মধ্যে যে ক্ষতিটা হওয়ার সেটা কিন্তু হয়ে গেল। মানুষের মনে যে দগদগে ঘাটা তৈরি করে দেওয়ার, যে এই বিরোধিতার যে আঁচটা লাগিয়ে দিয়ে তাদের হৃদয়টাকে পুড়িয়ে দেওয়ার যে কাজটা, সেই কাজটা কিন্তু এটা করে দিলেন। তার মধ্যখান থেকে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেল, তৃণমূল রাজনৈতিকভাবে বেনিফিট পেল, বিজেপির ভোট অনেক অংশে বাড়লো, আমরা হেরে গেলাম। কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে বিভেদের যে আগুনটা, সেই আগুনটা কিন্তু এরা লাগিয়ে দিল। আমি আবারও বলছি যে বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলাকে রাজনৈতিক চক্রান্ত করে যে বিভেদের বাংলার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই দুটো দল মিলে করছে, সেটাকে আমাদের রুখে দিতে হবে। সেটাকে আগে বোঝার দরকার, এবং তারপরে তো রুখতে পারবো। বেশ, অরিন্দমবাবু, আমার পরবর্তী প্রশ্ন থাকবে, দর্শকরা হয়তো জানার চেষ্টা করবেন যে আপনাদের এই রাজ্যে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দল বলতে মানুষ দুটো দলকেই বোঝে, শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি। সেখানে কংগ্রেসকে তো খুঁজেই পাওয়া যায় না। কংগ্রেস মাঝে মাঝে রাস্তায় নামে, এবং তারপরে বামেদের সঙ্গে আপনাদের কি আন্ডারস্ট্যান্ডিং মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। শীতকাল, গরমকাল, বর্ষাকালের মতো, মানে কখন কোন কালে কোনটা হবে ঠিক বোঝা যায় না। তো এই নিয়ে মানুষ কিন্তু সন্দিহান। নরেন্দ্রবাবু, এর একটু যদি আলোকপাত করেন যে আপনারা এক্স্যাক্টলি কি এজেন্ডা আপনাদের। ধর্ম নিয়ে আমি বুঝলাম বিজেপির এজেন্ডা, তৃণমূল সেটা কাউন্টার করছে, আমি বাদবাকিগুলোতে পরে আসছি। আপনাদের এজেন্ডা কি? দেখুন, আমাদের এজেন্ডা একটাই, পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক যে বিভেদের যে জায়গাটা, বাতাবরণটা তৈরি হয়েছে, তার থেকে মুক্ত করতে হবে। এবং এইটা করতে গেলে পশ্চিমবঙ্গের সরকার যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তাকেও দূরে সরাতে হবে। পশ্চিমবঙ্গে যে বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে, যারা আদ্যান্ত সাম্প্রদায়িক, এবং তারা কেবল সাম্প্রদায়িক নয়, তারা দুর্নীতিগ্রস্ত অ্যাজ ওয়েল। কেননা এই তৃণমূলের যে সমস্ত লোকজনগুলো, সেটা শুভেন্দু অধিকারীর থেকে তো আপনারা জানবেন, শুভেন্দু অধিকারী দুদিন আগে বলেছে আমার বিরুদ্ধে কিন্তু ওই নারদার ছাড়া আর কোনো দুর্নীতি প্রমাণ হয়নি। মানে উনি একদিকে স্বীকার করে নিয়েছেন যে উনি নারদায় দোষী, এবং সেটা প্রমাণিত দোষী। এছাড়াও আপনি জানবেন যে এই যে যাদের চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু শুভেন্দু অধিকারীর জেলার থেকে। তো সেই জায়গায় তৃণমূল যে কেবল দুর্নীতির পোস্টার বয় এমন নয়, তৃণমূল থেকে যে সমস্ত লোকগুলো বিজেপিতে গেছে, তারাও তৃণমূলের সর্বস্ব লুটে পুটে। তৃণমূল দুর্নীতির পোস্টার বয় বলছেন? একদম কাকে বলছি? প্রত্যেকে। দল তো আর পোস্টার বয় হবে না। দেখুন, দল তো নিজে কিছুই হয় না, দল যারা চালায়, দলকে যারা নেতৃত্ব দেয়, তারাই তো সমস্ত হয়। আজকে মমতা ব্যানার্জি সমস্ত কিছু জেনে শুনে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেন, মমতা ব্যানার্জির বাড়িতে যদি চাকরি চুরির টাকা গিয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জিও তাই, মমতা ব্যানার্জিও চোর। আর মমতা ব্যানার্জি যেই দলকে রিপ্রেজেন্ট করছে, সেও চোর। পার্থ চ্যাটার্জি, তার বান্ধবীর খাটের তলা থেকে পয়সা পাওয়া গেছে, তিনি কি দোষটা করতে পারবেন নাকি? তিনি তো দোষী, অবশ্যই দোষী, তিনি এই দোষ কখনো অস্বীকার করতে পারবেন। যারা যারা তৃণমূলের নেতৃত্ব স্থানীয়, তারা যদি দোষী হয়, তারা যদি দুর্নীতির পোস্টার বয় হয়ে থাকে, তাহলে তৃণমূল দলটা ইটসেলফ ইজ এ দুর্নীতির পোস্টার বয়। বেশ, আর আপনি ব্যাখ্যা করলেন তৃণমূল দলটাই দুর্নীতির পোস্টার বয়। সবাই সে কথা বলবে, মানুষ সে কথা বলবে। অরিন্দমবাবু, মুখ্যমন্ত্রী একথাও বলছেন যে ইন্ডি যে জোট আছে, ইন্ডি জোট দিল্লিতে, তাদেরকে বলছেন সব একসাথে হতে। এবং কি প্রসঙ্গে বলেছে, ওয়াকাফ আইন আছে, সংশোধনী বিল, এখন আইনে হয়ে গেছে, সেটা রূপান্তরিত হয়ে গেছে।
কিভাবে দেখছেন? ইন্ডি জোট আদৌ আছে? দেখুন, ইন্ডি জোট আদৌ আছে? ইন্ডিয়া জোট তো অবশ্যই আছে। কারা আছে? ইন্ডিয়া জোট অবশ্যই রয়েছে। সেই জায়গায় বিভিন্ন দল রয়েছে, তার মধ্যে মমতা ব্যানার্জি নিজেও ক্লেম করেন উনি আছেন। এবার এটা উনি বেশি ব্যাখ্যা দিতে পারবেন, খুব ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন। দিল্লিতে দোস্তি আর এখানে একদমই নয়। দিল্লিতে না, ব্যাপারটা দিল্লিতে দোস্তি কুস্তির ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি নিজে ক্লেম করেন যে উনি আছেন, কিন্তু উনি কখন থাকেন না এটা বোঝা যায় না। কেননা আপনি জানবেন যে মমতা ব্যানার্জির দলেরই একাধিক এমপি যখন এই যে ওয়াকফ নিয়ে আপনি বলছিলেন, এই ওয়াকফ নিয়ে যখন আলোচনা হয় সেই সময় তারা উপস্থিতি ছিল না। তাহলে কোথায় এক হওয়ার কথা? বিভিন্ন সময় জাতীয় কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বিভিন্ন আলোচনার রাস্তায় গেছে। উপস্থিত ছিল না কেন? আপনি কি ইন্ডিকেট করতে চাইছেন? এটা তো মমতা ব্যানার্জি জানেন কেন। মমতা ব্যানার্জির হয়তো দেখুন সেটিং বলছে, নিশ্চয়ই সেটিং, হয়তো সেটিং। আবার এমনটাও হতে পারে মমতা ব্যানার্জির একটা বাসনা রয়েছেন যে উনি নেতৃত্ব দেবেন, কিন্তু ওনার যা ফেস ভ্যালু তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, সেই ফেস ভ্যালু নিয়ে তো আর নেতৃত্ব দেওয়া যায় না। সেই ফেস ভ্যালু নিয়ে দেখুন, প্রথম কথা, আমরা যদি দুর্নীতিগ্রস্তকে সরাতে গিয়ে আরেকজন দুর্নীতিগ্রস্তকেই নিয়ে আসি তাহলে কী লাভ? আমরা লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে করছি, আমরা লড়াইটা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের যে সমস্ত বন্ধু সংস্থা রয়েছে, দেশের যে সমস্ত প্রপার্টি রয়েছে, সেইগুলোকে তাদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছি। সেই একই ধরনের দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষের সাথে মমতা ব্যানার্জি করছেন। তো এই দুটো লড়াই, এই দুজনকে, দুই মেরুর দুজনকে নিয়ে তো একসাথে করা সম্ভব নয়। মমতা ব্যানার্জি উনি ক্লেম করছেন আছেন, কিন্তু ওনাকেই প্রমাণ করতে হবে পরবর্তীকালে যে দেখুন, পরিষ্কার বলছি, পার্লামেন্টটা কিন্তু ভোটাভুটির জায়গা, আলোচনার জায়গা। সেই আলোচনার জায়গায় উনি কোনো একটা, ওনার দল কোনো একটা বিলের বিরোধিতা করবেন, ওনার দলের কোনো এমপি সেই নিয়ে আলোচনা করবে, সেই জায়গায় মতানৈক্য বা মতবিরোধ হতেই পারে। সেইটাকে বাদ দিয়ে আপনি যদি ভোটের ফর্মুলায় আসেন, সেই ফর্মুলায় এসে আমি বলবো যে দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তকে নিয়ে আলোচনা করা যায় না। তাই পশ্চিমবঙ্গের নিরিখে আপনি যদি বলেন, তাহলে মমতা ব্যানার্জির সাথে মিলে বিজেপির সাথে বিরুদ্ধে লড়াই, এটা আমার মনে হয় না সম্ভব। না, তাহলে আপনারা এই যে বেশ 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 আপনার ক্লারিফিকেশন আমি মানলাম। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে 2026-এ তৃণমূল কিন্তু একদম তীরবিদ্ধ বলা যায়। বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রকম তীর, অর্থাৎ দুর্নীতির তীর এসছে একদিক থেকে, এসএসসির তীর এসছে একদিক থেকে, ধর্মের তীর এসছে একদিক থেকে, মুসলিম তোষণের তীর এসছে একদিক থেকে, তীরবিদ্ধ বলা যায়। তাহলে 2026-এ কি হবে? দেখুন, মমতা ব্যানার্জি 2026-এ কি হবে আমাকে একদম এক কথায় বলুন, তারপরে আপনি বিশ্লেষণ করবেন। দেখুন, আমরা তো চাই আমরা যাতে ক্ষমতায় আসি। এটা আমরা 2000, আমরা মানে কারা? জাতীয় কংগ্রেস। অবশ্যই আপনারা একা ক্ষমতায় আসবেন? আমরা এটাই চাই যে আমরা ক্ষমতায় আসব, সেই জন্যে লড়াইটা। কিন্তু আজকের দিনে যদি আপনি এই প্রশ্নটা করেন, হ্যাঁ আপনার মনে হতে পারে এটা দিবা স্বপ্ন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি বলেন, লড়াইটা কেবল ক্ষমতায় আসার নয়, লড়াইটা নিজের দায়িত্ব পালনের। আমরা প্রাথমিকভাবে সেই দায়িত্ব পালনের কাজটা করার চেষ্টা করছি। কি দায়িত্ব? আপনি যদি এসএসসির যে সমস্ত লোকদের চাকরি চলে গেল, আমি আসবো এসএসসি টপিকে আসবো পরে। হ্যাঁ, আমি করে দিচ্ছি যে যদি এদের কথা বলেন, তাহলে এদেরকে যে রাহুল গান্ধী নিজের দায়িত্ব পালন করেই কিন্তু দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি দিয়েছেন যাতে এদের বিষয়টা আরেকবার খতিয়ে দেখা হয়, এইটা আমাদের দায়িত্ব ছিল। অধীর রঞ্জন চৌধুরীর থেকে ঈশা খান চৌধুরী যে বার্তাগুলো দিচ্ছেন, ওই এলাকায় যাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী এমনকি বলেওছেন যে যে সমস্ত মুসলিম নেতারা আছে তারা হিন্দু এলাকার বাইরে টেন্ট করে থাকুন, প্রয়োজনে আমি এসে থাকবো দিনের পর দিন। তাদেরকে রক্ষা করার দায়িত্ব, তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আমি সেই জায়গায় থাকবো, এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব। আজকে যখন পশ্চিমবাংলা পুড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্ষমতা দখলের লড়াইটা না হয় নাই করলাম, আমরা আমাদের দায়িত্ব পালনের কাজটা আগে করি। ক্ষমতা তো আসবে যাবে, এবছর না হলে 5 বছর পরে আবার ক্ষমতায় আসবে। তো মানে মোটামুটি আপনারা ধরে নিয়েছেন যে ক্ষমতায় আমরা কোনোদিনও আসতে পারবো না, আমাদের সংগঠন দিবা স্বপ্ন। আপনি নিজে বলেছেন দিবা স্বপ্ন। না, আমি বলছি আপনার মনে হতে পারে এটা দিবা স্বপ্ন, কিন্তু দেখুন পরিস্থিতি বদলাতে তো খুব কম সময় লাগে। এমনটা 2094টা আসনে ক্যান্ডিডেট কি আপনারা দিতে পারবেন? অবশ্যই পারবো। মানে এককভাবে পারবেন? অবশ্যই পারবো, অবশ্যই পারবো, অবশ্যই পারবো। যদি এইটা মনে হয়ে থাকে যে 294টা আসনে ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা জাতীয় কংগ্রেসের নেই, তাহলে এটা আপনি ভুল ভাবছেন। দেখুন,
এই একই পরিস্থিতি কিন্তু লোকসভার আগেও তৈরি হয়েছিল। লোকসভার আগেও এরম অনেক টিভি মিডিয়ার থেকে ধরে আমাদের বিরোধী যে সমস্ত দল রয়েছে তারা তো বলেই ছিলেন, সেখানে 42 আর এখানে 294। হ্যাঁ না ঠিক, তার সাথে তো কনস্টিটিউয়েন্সিগুলোও অনেক ছোট ছোট। ঠিক সেই জায়গায় দেখুন আজও আমাদের মধ্যে, হ্যাঁ হতে পারে আমাদের কোয়ান্টিটির অভাব, কিন্তু কোয়ালিটির খুব একটা অভাব আছে বলে আজকেও আমার মনে হয় না। নিজের এলাকায় লড়াই করা, নিজের এলাকার রাস্তা, জল, আলো, কলেজের স্কুল কলেজের পড়াশুনো, এই সমস্ত নিয়ে লড়াই করার মানুষের সংখ্যা কিন্তু জাতীয় কংগ্রেসে আজকেও কম নয়। বেশ, এবার কিন্তু খুব টাফ কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, দুটো টাফ কোয়েশ্চেন। প্রথম টাফ কোয়েশ্চেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে যদি আপনাকে আমি দুটো চয়েস দিই, জ্বলন্ত টপিক এই মুহূর্তে দাঁড়িয়ে, একটা হচ্ছে ধর্ম, পোলারাইজেশন একদম সিম্পল, অন্যদিকে হলো এসএসসি। এসএসসিতে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে, তারপর আবার 31শে ডিসেম্বর পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে যেতে পারবেন যারা অযোগ্য প্রমাণিত হন। আমার প্রশ্ন, এই দুটো ইস্যুকে যদি আমি এজেন্ডাকে ধরি, মানুষ কোনটা বাঁচবেন? দুর্নীতি মানে একদিকে ধর্ম বাঁচবেন, না অন্যদিকে এই পাহাড় প্রমাণ স্ক্যাম বাঁচবেন? বলুন। দেখুন, প্রথমত শিক্ষক সমাজ তো কেবল নিজের পরিবার প্রতিপালন করেন না, তিনি আরও 5টা পরিবারকে তৈরি করেন, আরও 5টা পরিবার যাতে পরবর্তীকালে কিভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করবে, তাদের জীবন জীবিকা কি হবে, সমাজ গড়ার কারিগর, সমাজ শিক্ষক গড়ার কারিগর। নো ডাউট। সেই জায়গায় দাঁড়িয়ে এইটা অবশ্যই অত্যন্ত বড় একটা ইস্যু পশ্চিমবঙ্গের নিরিখে। কিন্তু তারপরেও আমার মনে হয়, দেখুন যেই 26,000 চাকরি বাতিল হয়েছে, আপনি যদি সেরমভাবে দেখেন তাহলে এফেক্টেড 26 দুগুণে 52, তা পরিবার। তাদের সঙ্গে আপনি যদি আরো আমি বলছি সেই পরিবারটা, তার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি, সেই পরিবারটা, এই দুটো পরিবার সরাসরি এফেক্টেড। তার সাথে আপনি যদি এক একটা পরিবারে 5 জন করে ধরেন, সেই সংখ্যাটা এফেক্টেড। কিন্তু আপনি যদি এই ধর্মীয় বিভাজনের যে আগুনটা পশ্চিমবাংলায় লেগেছে না, সে তাতে কিন্তু সারা পশ্চিমবঙ্গ কোনো না কোনোভাবে ভাগ হয়ে গেছে দুটো ভাগে। একদল মনে করছে যে আমি হিন্দু, যেই পরিচয়টা পশ্চিমবঙ্গে হয়তো ছিল না, সেই পরিচয়টা, ধর্মীয় পরিচয়টাই মুখ্য হয়ে দাঁড় করানোর জায়গাটা আজকে তৈরি হয়েছে। এরও একটা কারণ কিন্তু অশিক্ষা। আমি যেটা বললাম, এই পুরোটাই না একটা সার্কেল। আপনি যদি দুর্নীতির কথা বলেন, দুর্নীতি আর পয়সা রোজগার আর ক্ষমতা, এইটা পুরোটা একটা সার্কেল। মানে আপনি বলছেন ইন্টারলিঙ্কড, অবশ্যই ইন্টারলিঙ্কড। কিরমভাবে ইন্টারলিঙ্কড? এই ধরুন এই যে দাঙ্গাটা করানো হয়েছে, এর পিছনে আপনি কি মনে করেন এর পিছনে ধর্মীয় কারণ জড়িত? এর পেছনে রাজনৈতিক ক্ষমতা দখল এর পেছনে জড়িত। ওয়াকফ আইনের বিরুদ্ধে ওয়াকফ আইন কি সংশোধন হলো, বোর্ড আজকে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জাজমেন্ট দেয়নি, পরবর্তী হিয়ারিং আছে আবার, কিন্তু এই ওয়াকফ আইন কি সেটা সঠিকভাবে জানা দরকার এবং সঠিকভাবে জানানো দরকার। আমি আপনাকে বলছি, যারা বিরোধিতা করছে বা পক্ষে বলছে, কোনো পক্ষেরই আপনি র্যান্ডামলি 5 জনকে তুলে আনুন, আমার মনে হয় না যে 5 জনের মধ্যে 4 জন আপনাকে বলতে পারবে ওই আইনে কি কি বলা আছে, কেন তারা পক্ষে বলছেন বা কেন তারা বিপক্ষে বলছেন। এটা একটা দলীয় ভাগে ভাগ হয়ে গেছে, এটা একটা ধর্মীয় ভাগে ভাগ হয়ে গেছে। যে আমি যদি ইসলাম ধর্মাবলম্বী হই তাহলে আমি ওয়াকফের বিরুদ্ধে, আমি যদি বিজেপি পন্থী হই তাহলে আমি ওয়াকফের পক্ষে। এই যে ভাগটা হয়ে গেছে, আপনি আমি যদি কংগ্রেসপন্থী হই তাহলে, আমি যদি কংগ্রেসপন্থী হই তাহলে আমি ওয়াকফের বিরুদ্ধে। কিছু জায়গা হয়তো ঠিক করার জায়গা ছিল, ঠিক করার প্রয়োজন ছিল, কিন্তু এমন কিছু জায়গা তৈরি হয়েছে যেই জায়গাগুলো হাত না দেওয়া বেটার ছিল, যেই জায়গাগুলোর পরিবর্তনটা সেটা অনুচিত, এই জায়গাগুলোর পরিবর্তনটা অনুচিত, এর আবার অ্যামেন্ডমেন্ট হওয়া প্রয়োজন। বেশ, আমাদের সময় শেষ। আমার শেষ প্রশ্ন করব আপনাকে যে তাহলে আগামী দিনে প্রদেশ কংগ্রেস, প্রচুর মানুষের মনে প্রশ্ন থাকতে পারে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, প্রদেশ কংগ্রেস তাহলে আগামী 2026-এ মানুষের সামনে তাহলে এই দুটো নিয়ে যাচ্ছে, ধর্ম এবং এসএসসি স্ক্যাম যা হয়েছে, এবং এর সঙ্গে এখনো বেশ কয়েক মাস বাকি, তা আমাদের এজেন্ডা তাহলে নতুন কিছু এজেন্ডা নেই, তাই তো? না, দেখুন ঘটনা হচ্ছে যে আমরা খুব সংক্ষেপে, হ্যাঁ একদম, যে
আমরা তৃণমূলের যে ব্যর্থতা, তৃণমূলের দুর্নীতি, সেইটা নিয়ে মানুষের কাছে যাব। আমরা বিজেপির যে সাম্প্রদায়িক উস্কানি, সেইটা নিয়ে মানুষের পাশে যাব। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে কি মিশন এবং ভিশন, সেটা নিয়েও পশ্চিমবঙ্গের মানুষের কাছে এবং মানুষকে এটাও বলবেন 2011-তে আপনারাই তৃণমূলের সঙ্গে জোট করে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন। করেছিলাম, ঠিক কথা, করেছিলাম, এটাও তো করেছিলাম। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি কথা, যেদিন থেকে মমতা ব্যানার্জির দুর্নীতির প্রশ্নে এক্সপোজড হয়ে গেছে মানুষের সাথে, ঠিক সেই দিন কিন্তু আমাদের নেতৃত্বরাই তার মন্ত্রিসভাকে মানে একদম এক পা দেখিয়ে তার মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিল। আমি মনোজ চক্রবর্তীর মতো এরম একাধিক অনেক নেতার কথা বলতে পারি যারা পরবর্তীকালে হেরে গেছেন, কিন্তু তারপরেও তারা থাকলে মন্ত্রিত্ব ভোগ করতে পারতেন, কিন্তু তারপরেও তারা কিন্তু সেই মন্ত্রিসভাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেই সভা থেকে বেরিয়ে এসেছিলেন। বেশ বেশ বেশ, কোনো রকম আপোষ বেশ। অরিন্দমবাবু অনেক ধন্যবাদ, এবং আমাদের অন্য অনুষ্ঠানে আপনাকে আগে থেকে আমন্ত্রণ জানালাম, খুব ভালো ব্যাখ্যা করলেন, অনেক ধন্যবাদ আপনার সবার জন্য। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী আমাদের মধ্যে ছিলেন, এবং তিনি তার মতো করে বোঝালেন যে প্রদেশ কংগ্রেস কি করতে যাচ্ছে। ওয়াকফ আইন একদিকে, অন্যদিকে ধর্ম, তাহলে কংগ্রেসের কি রোল, আগামী দিনে কংগ্রেস কি করবে, অনেকটাই ব্যাখ্যা করলেন। এবং তাদের এজেন্ডা কি 2026-এ, যদিও এখনো বেশ কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচনের, তিনি বললেন, আপনারা শুনলেন, কিন্তু শেষ কথা বলবে আপনারা, অর্থাৎ মানুষ। আজকের পর্ব এ পর্যন্তই। নীতি নির্ণয় আর দুর্নীতি চলতে থাকবে, আর আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।